হেই এভরিওয়ান, হ্যালো ফ্রম হ্যালো আদি। তো আজকে আমার ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে। তো আমার ভিডিও শুরু করার আগে আমি রিসেন্টলি ফেসবুকে ভাইরাল বা সবাই অনেক বেশি শেয়ার করছে নিজেদের ফিডে এবং বিভিন্ন গ্রুপে, এরকম দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং ওই দুটো ভিডিও দেখেই আপনাদের আমার আজকের ভিডিওর কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখে আসি প্রথম ভিডিওটা। আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করি। দেশে থাকতে আমার ওয়াইফের একটা ফিজিক্যাল প্রবলেম দেখা দেয়। ওইটার কারণে আমরা অনেকগুলো ডাক্তার দেখাই, বড় বড় হসপিটালে বড় বড় ডাক্তার। শেষমেশ আমরা বড় একটা হসপিটালে যাই। র্যাঙ্কিং করলে বাংলাদেশের সেরা 3টা হসপিটালের একটা হবে। ওইটার বিভাগীয় প্রধান বা এরকম কিছু অনেক বড় মাপের একজন ডক্টর, তার কাছে যাই। সে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদেরকে কিছু ওষুধ খাইতে দেয়। 5টা করে ওষুধ দেয় আমার ওয়াইফকে, প্রত্যেকদিন তার 5টা করে ওষুধ খাইতে হইতো। তো 3 মাস খাওয়ার জন্য বলে। 3 মাস খাওয়ার পরে যখন আমরা টেস্ট করি তখন দেখা যায় যে অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছে। তো ডক্টর নিজেই একটু কনফিউজ হয়ে যায় যে কেন এমন হলো। এরপরে সে ওষুধ কয়েকটা চেঞ্জ করে দেয়, দিয়ে আরও 3 মাস খাইতে বলে। ওই সময়টার মধ্যে আমাদের ভিসা হয়ে যায়, আমাদের চলে আসতে হয় ইউকেতে। আসার আগে তার কাছে আবার যাই আমরা যে এখন কি করব। তো সে বলে যে 3 মাসের জন্য ওষুধ নিয়ে যান, বেশি করে ওষুধ নিয়ে যান, ওষুধগুলো কন্টিনিউ করেন, প্রত্যেকদিন 5টা করে ওষুধ। তো আমরা মোটামুটি 12,000 টাকার ব্যাগ ভর্তি করে ওষুধ নিয়ে আসছি। এখানে আসার পর হঠাৎ করে ওর অবস্থাটা খারাপ হয়ে যায়। এখানে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সিতে নেওয়ার পরে ওর অনেক রকম টেস্ট করে। সব টেস্ট করার পর ডক্টর দেখতে চায় যে দেশে থাকতে কি ওষুধ খাইতো। তো প্রেসক্রিপশন দেওয়ার পরে ডাক্তার একটা একটা করে ওষুধ দেখে আর হাসে, বলে যে এই ওষুধ তোমাকে কেন দিছে, এটা তো তোমার খাওয়ার দরকার নাই। শেষ পর্যন্ত সে 5টা ওষুধের 5টাই ক্যান্সেল করে দেয়, বলে এই ওষুধ একটাও খাইতে হবে না, জাস্ট একটা ওষুধ দেয় এখান থেকে, একটা নতুন একটা ওষুধ, বলে জাস্ট একটা খাবা, এটা খাইলেই হবে। ব্যাপারটা এরকম না যে এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা এই কারণে 5টার পরিবর্তে একটা খাইলেই হচ্ছে। এই ওষুধটা আমাদের দেশেও পাওয়া যায়, অহরহ পাওয়া যায়। তো যেখানে একটা ওষুধ খাইলে হয়তো সেখানে 5টা করে ওষুধ ও 6 মাস ধরে খাচ্ছিল। এই হচ্ছে অবস্থা। আসলে বাংলাদেশে সব ডাক্তার যে এরকম এটা না, অনেক ভালো ডাক্তার আছে। আমার হাতে একটা সার্জারি হয়েছিল, ওই ডাক্তারের সাপোর্ট না পাইলে হয়তো আমার হাতই বাঁচানো যেত না। ভালো ডাক্তার যেমন আছে, অনেক ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। যেমন এই ডাক্তারটার কাছে যখন যাইতাম আমাদের সিরিয়াল থাকতো 53, 54 এরকম, 53, 54 সিরিয়াল থাকতো। পাশাপাশি আবার রিপোর্ট দেখানোর জন্য আরো 13, 14, 15, 16 সিরিয়াল থাকতো। তো এত রোগী সে একদিনে দেখতো, জাস্ট 10 মিনিটে ঢুকে বের করে, ঢুকে আর বের করে। এই দেশে আসার পরে মাঝে মাঝে দেশের জন্য মন খারাপ হয় যে দেশ ছেড়ে চলে আসছি বাইরে একটা দেশে। কিন্তু যখন আবার এটা ভাবি যে ওই দেশে থাকলে এখন ওর অবস্থা কি হতো, এই যে ওষুধগুলা এগুলো সব যদিও বসে বসে খাইতো, শরীরের কি অবস্থাটা হয়তো, এটা ভেবে আবার আলহামদুলিল্লাহ বলি যে ঠিক সময় ওনার হাত থেকে রক্ষা পাইছি। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো ডাক্তারের কাছে পাঠাক। ধন্যবাদ। তো এটা ছিল প্রথম ভিডিওটি যেখানে একজন ভাইয়া তার বিটার এক্সপিরিয়েন্সের কথা তার পেজে পাবলিকলি শেয়ার করেছেন এবং ওনার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মতামতই এসেছে। কিছু কিছু ডাক্তার এবং মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রী এটাতে ক্ষিপ্তও হয়েছে যে উনি ডাক্তারদেরকে ছোট করে কথা বলছে বা অথেন্টিসিটি কতটুকু ওনার কথার। কিন্তু জিনিসটা হচ্ছে বা মেইন পয়েন্টটা হচ্ছে যে এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমরা বাঙালিরা কম বেশি সবাই যেয়ে থাকি। তো জিনিসটা আসলেই ঠিক না। আই মিন অনেক ডাক্তারই দেখা যায় যে কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে কমার্শিয়াল পারপাসে বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন ধরনের টেস্ট তার রোগীদেরকে সাজেস্ট করেন, যেটা অপ্রয়োজনীয় অনেক ক্ষেত্রে এবং এটা সাইড ইফেক্টসও থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রেই পেশেন্টরা এসব ওষুধ বা এসব টেস্ট অ্যানালাইসিস করে না যে আদৌ দরকার কিনা, এবং এটার সাইড ইফেক্টসে তার দেখা যাচ্ছে যে এক্সিস্টিং রোগটা আছে সেটা থেকে আরও অনেক বেশি রোগ হয়ে থাকে। তো আমি কোনো ডাক্তারকে বা মেডিকেল প্রফেশনকে একদমই ছোট করে বা ডিসরেসপেক্ট করে কোনো কথা বলছি না, কারণ আমার আব্বু একজন প্রফেসর এবং ইএনটি ডক্টর। তো ওনার কাছে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এই যে ওনার একটা ভালো পপুলারিটি আছে এবং একটা ভালো রেপুটেশন আছে ডাক্তার হিসেবে, আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে রোগীরা কেন আসে এবং তোমার রিপিটেড রোগী কেন। তখন উনি আমাকে যেটা বলেছিলেন যে যে উনি রোগীদেরকে মোটিভেট করেন এবং যেটা দরকার নাই সেটা উনি সাজেস্ট করেন না। ইউজুয়ালি যেই ওষুধগুলো দরকার এবং তার আসলেই কাজে দিবে উনি সেগুলোই সাজেস্ট করতে ট্রাই করেন। তো এটা আসলে একজন ভালো ডাক্তারের এই বৈশিষ্ট্যটা থাকা দরকার, কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি এটা অনেক ক্ষেত্রেই কম দেখা যায়। একজন ভালো ডাক্তার কিন্তু রোগীকে যেই ওষুধটা আসলেই লাগবে এবং তার জন্য প্রপারলি কাজ করবে কোনো সাইড ইফেক্ট ছাড়া সেটাই সাজেস্ট করার ট্রাই করেন। তো যাই হোক, এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে কিন্তু আমিও অনেকটাই গিয়েছি। এবছর আমি আমার স্টমাক প্রবলেমের কারণে হসপিটালাইজ পর্যন্ত হয়েছিলাম। আনফর্চুনেটলি তখন আমাকে অনেক ধরনের ওষুধ, পেইন কিলার্স এগুলা দেওয়া হয় এবং অনেকগুলো মেডিসিনস আমার কাজেও লাগে না। পরবর্তীতে আমার হাজব্যান্ড সেগুলো রিটার্ন করার ট্রাই করে, কিছু কিছু রিটার্ন হয়েছিল, কিছু মনে হয়নি। তো যাই হোক, বাট দেখা যায় যে অনেক ধরনের ওষুধই কিন্তু আমাদেরকে দেয়। এখন কেন দেয়, কি কারণে দেয়, এটা কি আসলেই সেলের জন্য দেয় বা কি জন্য, এটা ওনারা ভালো বলতে পারবেন বা আরও অনেক নিউজ বা অনেক ধরনের তথ্য এটার ব্যাপারে হয়তো থাকতে পারে অ্যাভেলেবেল। এখন যাই হোক, আমার কথা হচ্ছে যে এই যে ভাইয়াটা ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, এবং আসলে ওষুধ যে একদমই লাগে না সবার, জিনিসটা এরকম না। বয়সের সাথে সাথে বা কারো যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ভাইটামিনের ঘাটতি থাকে বডিতে, অবশ্যই ওষুধ যদি দরকার হয় লাগবে। অসুস্থ হলে তো ওষুধ লাগতেই পারে। কিন্তু আমরা কয়জন আসলে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি, মানে একদম প্রপার হেলদি ডায়েট, হেলদি ফুড হ্যাবিট, তারপরে স্কিন কেয়ার বলেন, কয়জনই বা এসব হেলদি জিনিস মেনটেন করে চলি। যদি আমরা একটু লাইফস্টাইলের দিকে
নজর দেই এবং প্রপার ডায়েট, প্রপার খাবার দাবার, আমাদের গাট হেলথের প্রপার কেয়ার নেই, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনেক অসুখ বিসুখ কিন্তু আমাদেরকে বয়সের আগেই না ধরার পসিবিলিটিটাই থাকে। যেমন এই যে খাবার দাবারের কথা যদি বলতে থাকি, ন্যাচারাল ফ্রুটস, ন্যাচারাল খাবারের উপরে যদি আমরা ডিপেন্ডেন্সিটা বাড়াই বাইরের খাবার থেকে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। কিন্তু আমরা দেখা যায় যে সেটা করি না। আমরা বাইরের খাবারের প্রতি ভাজা পোড়া এবং আনহেলদি একটা লাইফস্টাইল মেনটেন করে চলি, অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে এটাই হয়ে যায়। কিন্তু যদি আমরা ট্রাই করি যে একটা প্রপার হেলদি ডায়েট, একটা হেলদি খাবার খাই, একটা ভালো ফ্রুটস খাই, একটা সুস্বাস্থ্যকর একটা ন্যাচারাল জিনিস খাই বা এটা স্কিনে লাগাই, তাহলে আমরা কিন্তু দেখতে পারি যে এই চেঞ্জেসটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। এবং আমি থ্যাঙ্কফুল, আমার নানু থেকে আমি এটা দেখেছি যে সে কিন্তু ন্যাচারাল জিনিসের প্রতি অনেক বেশি এডিক্টেড ছিল এবং অনেক ন্যাচারাল রেমেডিজ, অনেক কিছু সে নিজের স্কিনে ট্রাই করতো এবং খেত। আমার নানু যে এই যে বাংলাদেশে যে বিউটি স্ট্যান্ডার্ড আছে একটা, যে অনেক বেশি ফর্সা হলেই সুন্দর, এটা কিন্তু আমার নানু ওই ক্ষেত্রে ছিল না। তার স্কিন টোন একটু ডাস্কি এবং একটু ডার্ক টাইপের ছিল, কিন্তু তার স্কিন অনেক গ্লোয়িং এবং হেলদি ছিল, কারণ আমার নানু বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক এবং ন্যাচারাল রেমেডিস ট্রাই করতো এবং খাওয়ার মধ্যেও কিন্তু রাখতো। তো আজকে এই ভিডিওটা শেয়ার করার, প্রথম ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য আমার, যে এই যে উনি যে বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে গিয়েছে, এইসব ওষুধ, এসব অসুখ বিসুখের মধ্যে দিয়ে যাওয়া, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, কিন্তু এটার বাইরেও কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা মেনটেন করে আমরা আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারি। তো প্রথমেই হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ফুড খাবার দাবার, এটা নিয়ে আমি একটু বলি। ন্যাচারাল বা হেলদি ফুডসের মধ্যে অনেক কিছুই কিন্তু পড়ে, একদম আপনার রুটি থেকে শুরু করে আপনার মানে হেলদি অনেক ধরনের সবজি আছে যেগুলো আপনি আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখতে পারেন। যেমন টার্মেরিক আছে, জিঞ্জার আছে, এইগুলো দিয়ে যদি আপনার এক কাপ চাও খান শুধু গরম পানিতে মানে বয়েল করে, তাহলেও দেখবেন কিন্তু অনেক বেটার ফিল করছেন, আপনার স্কিন, আপনার ভিতরে গাট হেলথ অনেকটাই ইমপ্রুভ করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেকেরই হজমের সমস্যা আছে, তো এই জিঞ্জার এবং টার্মেরিক কিন্তু হজমের ক্ষেত্রে এবং ইনফ্লামেশন দূর করতে অনেক অনেক বেশি কার্যকরী। তারপরে আরেকটা ভিডিও দেখাই, এখন আমি সেকেন্ড ভিডিওটা দেখিয়ে তারপরে আমি কিছু কথা বলবো। লাইক আমার স্কিন কেয়ারের প্রতিটা প্রোডাক্টসের জন্যই হচ্ছে আমার এভরি মান্থে রাখা লাগে 30K এর মতো। এটা মানে হচ্ছে বাপরে বাপ, এ তো দেখি আরেক আম্বানি চলে আসছে। প্রতি মাসে ওনার স্কিন কেয়ারে লাগে 30,000 টাকা, তাও সেটা এভারেজ। তার মানে এর উপরে আরো বেশি লাগে। এর টাকা দিয়া তো অনেকের সারা মাসে সংসার চলে যাবে। কিন্তু আপুমনি, তোমার স্কিন কেয়ার হ্যাঁ, এই ভিডিওটাও অনেকগুলো গার্লস গ্রুপে এবং অনেকগুলো কমন গ্রুপে, পাবলিক গ্রুপে সবাই শেয়ার করে বা নিউজ ফিডে শেয়ার করে হাসাহাসি করছে, বা অনেকে কিন্তু আবার ডিফারেন্ট ওপিনিয়নও দিচ্ছে যে আপুটা আসলে মিথ্যা কথা বলছে না, আসলেই এই ধরনের একটা বাজেট প্রতি মান্থে লাগে স্কিনের জন্য। কিন্তু পার্সোনালি আমি যদি বলি যে বিষয়টা পুরোপুরি সত্য না, ইভেন পুরোপুরি না, আসলে আমার ক্ষেত্রে আমার মনে হয় সত্য না। কারণ 30,000 পার মান্থ যদি আপনি স্কিন কেয়ার প্রোডাক্টসের উপর ব্যয় করেন, ওই স্কিন কেয়ার প্রোডাক্টসগুলোর কোয়ান্টিটি নিয়ে আমার ডাউট হয়। কারণ একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু তার শেলফ লাইফ এবং এক্সপায়ার ডেট অনুযায়ী কমপক্ষে আপনি যদি একদম মানে যা তাভাবে ইউজও করেন 6 মাস যাওয়ার কথা, সেই ক্ষেত্রে আমরা যদি প্রপারলি ইউজ করি 1 ইয়ার টু 1.5 ইয়ারও যায়। এখন কথা হচ্ছে এই যে আমরা বাঙালিরা হুজুগে যে কোনো জিনিস কিনে ফেলি, এবং বাংলাদেশে সেলাররা স্পেশালি স্কিন কেয়ারের ক্ষেত্রে যে কিওয়ার্ডটা অহরহ ইউজ করে থাকে এবং মেয়েদেরকে প্রয়োজনায় ফেলে, সেটা হচ্ছে ফর্সা হওয়া। এই ওয়ার্ডটা দেখলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং মেয়েরা স্পেশালি এটা কিনতে যায়। আমি দেখি যে মেয়েটা অলরেডি ন্যাচারালি সুন্দর, তারও একটা আকর্ষণ থাকে। আমি জানি না এটা কেন। আপনার স্কিনের মেন গোল কিন্তু ফর্সা হওয়া না, সেটা হচ্ছে আপনার যে ন্যাচারাল স্কিন টোনটা আছে সেটা হেলদি আছে কিনা, আপনার স্কিনে কোনো স্কার, একনে মার্কস, হরমোনাল কোনো প্রবলেমস আছে কিনা, এগুলো আইডেন্টিফাই করে তারপর এটা সুস্থতার দিকে নিয়ে যাওয়াই হচ্ছে মেইন গোল। কিন্তু আমরা এটা কয়জনে বা করি? আমাদের একটা টার্গেট থাকে যে এই যে বাজারে নতুন কিছু আসলে এটা আমার নিতে হবে, এটা ট্রাই করতে হবে, এই হাবিজাবি অনেক কিছু ট্রাই করে আমরা স্কিনে 12টা বাজারে ফেলি, কিন্তু যেটা টোটালি রং। এত কিছু কিন্তু আসলে লাগে না। ফার্স্টেই আপনাকে স্কিনের ক্ষেত্রে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার স্কিনের টাইপটা কি, ইজ ইট অয়েলি কম্বিনেশন অর ড্রাই স্কিন। আপনার স্কিনের টাইপটা বুঝেই তারপর আপনাকে পারলে যদি আপনি সম্ভব হয় একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিজে অ্যানালাইসিস করে কিনতে পারেন, যেটা আমার ক্ষেত্রে আমি করেছি এবং অনেক আর্লি এজে। যেমন আমার টিনেজের পরে কিন্তু আমি আমার স্কিন টাইপ বুঝে গিয়েছি এবং সেই অনুযায়ী আমি প্রথমেই কিন্তু ন্যাচারাল রেমেডিজের উপর অনেক বেশি ভরসা করি এখন পর্যন্ত। তারপরে হ্যাঁ, একদম যে আমি বাইরের কোনো কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ বা ক্লিনজিং ইউজ করি না তা না, করি, কিন্তু হাবি যাবি না। মানে আমি জানি আমার স্কিনের জন্য কোনটা দরকার বা কোনটা কাজে লাগবে, এবং আমার কোনো স্কিন টোন এটা করতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে, এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো আমার মধ্যে নাই। আমার গোল হচ্ছে গিয়ে হেলদি রাখা স্কিনকে, কোনো ধরনের কোনো স্কার বা কোনো ধরনের কোনো ড্যামেজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা, এবং এটাই হওয়া উচিত। তাহলে কিন্তু আপনার এত টাকা ব্যয়ও হবে না, এত সমস্যাও হবে না স্কিনে। তো স্কিনের জন্য আমরা হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে পারি। আমি কয়েকটা ফ্রুটসের এবং ফুডের নাম বলবো যেগুলো খেলে আপনার কোলাজেন সহ আরো অনেক ন্যাচারালি আপনার স্কিন গ্লো করবে, কোলাজেন বুস্ট করবে, অনেক ভালো ফিল করবেন আপনি আপনার স্কিনে। যেমন প্রথমেই হচ্ছে টার্মেরিক, তারপর হচ্ছে ক্যারট, তারপরে অরেঞ্জ বা ভিটামিন সি জাতীয় যে কোনো খাবার, এরপরে অ্যালোভেরা আছে, তারপরে আর কি আছে আমি একটু মনে করে বলি, ফ্ল্যাক্সিড। ইয়েস, এই কয়েকটা উপাদান যদি আপনি
আপনি অন্তত 1 মাস যদি ইউজ করেন, আপনি দেখবেন যে আপনি ন্যাচারালি গ্লো করছেন এবং অনেক বেটার ফিল করছেন। আপনার এসব হাবিজাবি অনেক ধরনের প্রোডাক্ট, স্পেশালি মেকআপ তো লাগবেই না। অ্যান্ড ইয়েস, মেয়েরা ট্রাই করবেন মেকআপটা কম করার। আমি জানি আমরা মেয়েরা এই মেকআপ প্রোডাক্টস ছাড়া থাকতে পারি না, কোনো অকেশন হোক বা রেগুলারই হোক, আমরা কম বেশি সবাই এইসব মেকআপ প্রোডাক্টসের উপর একটু ডিপেন্ডেন্ট। কিন্তু এটা ট্রাই করবেন যথাসম্ভব অ্যাভয়েড করার। যত কম মেকআপ করবেন তত আপনাকে কিন্তু ভালো লাগবে। ইভেন আমার ভাই আমাকে একবার বলেছিল, সে সহজে কোনো কমপ্লিমেন্ট দেয় না, যে আই লুক বেটার উইদাউট মেকআপ, মানে ন্যাচারালি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এটা ভাইয়ের কাছ থেকে পাওয়া আমার বেস্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমি কোনো জোর করে নিই না, সে আসলে বলছে। আমি ট্রাই করবো আরেকদিন রেকর্ড করে পাবলিশ করা, হোয়াটএভার। যাই হোক, কথা হচ্ছে যে মেয়েরা মেকআপ আইটেম যত কম ইউজ করবেন তত কিন্তু আপনার স্কিন ন্যাচারালি ভালো থাকবে। তো ট্রাই করবেন যে মেকআপ রেগুলার ইউজ না করতে, মাঝে মাঝে ইউজ করা যায়, বাট নট রেগুলার, প্রতিদিন না। তো মোটামুটি এই জিনিসগুলো মেনটেন করে চললে, এগুলো খেলে বা একটু প্রপার লাইফস্টাইল মেনটেন করলে, গার্ড হেলথের প্রপারলি খেয়াল রাখলে আপনি দেখবেন যে আপনি ন্যাচারালি অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। এবং সেই সাথে আরও অনেক কিছু কাজ করে, অনেক ফ্যাক্টরস আছে, যেমন মেন্টাল হেলথ ভালো থাকা, কম বেশি ভালো ঘুমের দরকার আছে, এবং একটা হেলদি লাইফস্টাইল ওভারঅল মেনটেন করার একটা ব্যাপার আছে। তো এটা একটু ট্রাই করে দেখেন, দেখবেন যে অনেক অসুখ বিসুখ কম হবে এবং ওষুধের উপর ডিপেন্ডেন্সিটা আপনার কমে যাবে। এবং সেই সাথে অনেক বেশি পানি খাবেন আপনার স্কিনকে হাইড্রেট রাখার জন্য, বডিকে হাইড্রেটেড রাখার জন্য। এবং চেষ্টা করবেন মানুষকে নিয়ে কম সমালোচনা করার, কম গসিপ করার। এগুলো নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, একটা পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ ভাইব রাখার ট্রাই করবেন। আপনি পজিটিভ সারাউন্ডের মধ্যে থাকবেন, দেখবেন যে অনেকটাই বেটার ফিল করছেন। তো এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন এবং নিজের দিকে খেয়াল রাখেন, আল্লাহর রহমতে আপনি ন্যাচারালি ভালো থাকতে পারবেন এবং অসুখ বিসুখ বা এরকম বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনার নাও যেতে হতে পারে। তো সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড স্টে টিউন ফর মোর ভিডিওস। তো আজকের মতো এতটুকুই, বাই বাই।